নমস্কার, আমি সুরজিৎ। আমি একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি যে গল্পটি পড়ব সেটি একটি বিখ্যাত গল্প, সত্যজিৎ রায়ের বিখ্যাত লেখা সমাদ্দারের চাবি। একটি কথা বলে রাখি, মূলত আমি যে গল্পগুলি আপনাদের পাঠ করে শোনাই তার প্রত্যেকটি চরিত্র আমি নিজেই পাঠ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের গল্প সমাদ্দারের চাবি। ফেলুদা বলল, এই যে গাছপালা মাঠ বন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা কি জানিস? কারণ আদিমকাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে মানুষের সঙ্গে তার চোখের একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছে। আজকাল গাছ জিনিসটা তো ক্রমে শহর থেকে লোপাট হতে চলেছে, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায়, আর তার ফলে মনটাও হালকা হয়ে ওঠে। যত চোখের ব্যারাম দেখবি শহরে, পাড়াগাঁয়ে যা কি পাহাড়ে যা, কোনো সমস্যা নেই। আমি জানি ফেলুদা নিজের চোখ খুব ভালো, তার চশমা টশমা লাগে না। সে ঘড়ি ধরে 3 মিনিট 15 সেকেন্ড চোখের পাতা না ফেলে থাকতে পারে, যদিও সে কোনোদিন গ্রামে টামে থাকেনি। এটা ওকে বলতে পারতাম, কিন্তু যদি মেজাজটা বিগড়ে যায়, তাই বলতে সাহস হলো না। আমাদের সঙ্গে রয়েছেন মণিবাবু, মণিমোহন সমাদ্দার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনি অবশ্যই শহরের লোক, বয়স 50-50, বেশ ফর্সা রং, নাকটা যাকে বলে টিকলো, কানের কাছে চুলগুলো পাকা। মণিমোহনবাবুর ফিয়াট গাড়িতেই আমরা যশোর রোড দিয়ে চলেছি বামুনগাছি। কেন যাচ্ছি সেটা এই বেলা বলা দরকার। গতকাল ছিল রবিবার, পুজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজন আমাদের বৈঠকখানায় বসে আছি। আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি, আর ফেলুদা একটা সংখ্যাতত্ত্ব সম্বন্ধে বই খুব মনোযোগ সহকারে পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হেসে, আর কখনো ভুরু দুটোকে ওপরে তুলে ভালো লাগা আর অবাক হওয়া, এই দুটোকে বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। ফেলুদা বলছিল, এই ডক্টর ম্যাট্রিক্সের মতে মানুষের জীবনে সংখ্যা বা নম্বর জিনিসটা নাকি আশ্চর্য প্রভাব বিস্তার করে। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পিছনে নাকি খুঁজলে নানা রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হতো না যদি না ফেলুদা বইটা থেকে একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিত। বলল, ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকায় দুজন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল, জানিস তো? লিঙ্কন আর কেনেডি? হ্যাঁ। আচ্ছা, দুজনের নামে কটা করে অক্ষর? এল আই এন সি ও এল এন, 7। কেনেডি, কে ই এন এন ই ডি ওয়াই, 7। বেশ, এখন শোন, লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে, আর কেনেডি হন 1960 সালে, ঠিক 100 বছর পরে। দুজনেই খুন হয় শুক্রবার। খুনের সময় দুজনেরই স্ত্রী পাশে ছিল। লিঙ্কন খুন হন থিয়েটারে,
সে থিয়েটারের নাম ছিল ফোর্ড। কেনেডি খুন হন মোটর গাড়িতে। সেটা ফোর্ড কোম্পানির তৈরি গাড়ি। গাড়িটার নাম ছিল লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। প্রথম জনের জন্ম 1808, দ্বিতীয় জনের জন্ম 1908, ঠিক 100 বছর পর। লিঙ্কনকে যে খুন করে তার নাম জানিস? জানতাম, ভুলে গেছি। জন উইলকস বুথ। তাঁর জন্ম 1839 সাল। আর কেনেডিকে খুন করেছেন লি হার্বি অসওয়াল্ড। তাঁর জন্ম ঠিক 100 বছর পরে, 1939 সাল। এইবারে নাম দুটো আরেকবার লক্ষ্য কর। জন উইলকস বুথ, লি হার্বে অসওয়াল্ড। কটা করে অক্ষর আছে নামে? অক্ষর শুনে থ হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, দুটোতেই 15। ফেলুদা হয়তো ডক্টর ম্যাট্রিক্সের তাজ্জব আবিষ্কারের বিষয়ে আরও কিছু বলতো, কিন্তু ঠিক এই সময়ে বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হলো মণিমোহন সমাদ্দার। ভদ্রলোক নিজের পরিচয় টরিচয় দিয়ে সোফায় বসলেন এবং বললেন, আমি আপনাদের পাশের পাড়াতেই থাকি, লেক প্লেসেই। ফেলুদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি। গায়ে একটা হালকা রঙের বুশ শার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটা সান্ডাক জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাঁকড়িয়ে বললেন, আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমন সমাদ্দার। এই সেদিন যিনি মারা গেলেন? ফেলুদা প্রশ্ন করল। যার খুব গান বাজনার শখ ছিল? আগে হ্যাঁ। অনেক বয়স হয়েছিল না? 82। কাগজে পড়েছিলাম। অবশ্যই মৃত্যুর সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে মিথ্যে বলা হবে। সেটা কিছু আশ্চর্য না। উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নেহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর, হ্যাঁ 15 বছর হলো রিটায়ার করে বামুনগাছিতে বাড়ি করে সেখানেই চুপচাপ বসবাস করছিলেন। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয় মশাই। সেই দিন রাত্রে মারা যান। সি। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ। ফেলুদা তার বাঁ পাটা ডান পায়ের উপর তুলে বসেছিল। এই ফাঁকে ডান পাটা বাঁ পায়ের উপরে তুলে দিল। মিস্টার সমাদ্দার একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো। আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিলে। নিশ্চয় নিশ্চয়, ফেলুদা বলে উঠল। আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। মণিমোহন বাবু বলতে লাগলেন, আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। ওর পেশা ছিল ওকালতি, এবং তাতে রোজগারও করেছেন যথেষ্ট। বয়স 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকম দিশি বিলিতি যন্ত্র বাজাতে পারতেন। সে তার বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা এবং এছাড়াও আরও কয়েকটা। তার উপরে সংগ্রহের বাতিক ছিল। ওর বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটোখাটো মিউজিয়াম করে ফেলেছিলেন। কোন বাড়িতে? ফেলুদা প্রশ্ন করল। আমাস্তিতে থাকতেই শুরু হয়, তারপর সেসব যন্ত্র বামুনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছেন। বোম্বেতে একবার এক ইটালিয়ান জাহাজির কাছ থেকে একটা বেহালা কেনেন। সেটা কলকাতায় এনে কিছু দিনের মধ্যেই বিক্রি করে দেন 30,000 টাকায়। ফেলুদা একবার আমাকে বলেছিল, ইটালিতে প্রায় 300 বছর আগে 2-3 জন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন একটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনেও সেগুলোর দাম প্রায় লাখ টাকা হবে।
সমাদদার মশাই বলে চললেন, এই যে গুণের এই যে গুণের পাশে, এইসব গুণের পাশে কাকার মস্ত বড় একটা দোষ ছিল জানেন মশাই। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে চলে গেলেন, তার একটা মস্ত বড় প্রধান কারণ হলো তার কৃপণতা। আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছে? এখন বিশেষ কেউ নেই, দুঃসম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিলেন 4 ভাই 2 বোন। বোনেরা মারা গেছেন, ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3 জন মারা গেছেন। হ্যাঁ, 3 জন মারা গেছেন। একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে যান। রাধারমণ নিজে বিপন্নিক ছিলেন। একটি ছেলে ছিল মুরলীধর, তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুব প্রিয় ছিল। শেষটায় পড়াশোনা জলাঞ্জলি দিয়ে নাম টাম বদলে থিয়েটারে ঢুকলো। তখন থেকে কাকা তার মুখ দেখেনি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ, সে এখন থিয়েটার ছেড়ে যাত্রার দলে যোগ দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই। দলের সঙ্গে কোনো অজপাড়াগায় ট্যুরে বেরিয়েছে। ওর বেশ নাম টাম হয়েছে, গান বাজনাতেও ট্যালেন্ট ছিল। সেই কারণে কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহনবাবু হঠাৎ যেন খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করলেন। তারপর আবার বলে চললেন, না, আমার সঙ্গে কাকার যে খুব একটা যোগাযোগ ছিল তা নয়। বড় জোর 2 মাসে একবার দেখা হতো, ইদানিং আরও কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস। তাতে এই গত কমাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হচ্ছে। কাকার হার্ট অ্যাটাকটা হওয়াতে ওর প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে জানান। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছাই তখন জ্ঞান ছিল না। মারা যাবার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হলো চিনলেন, 2-একটা ভাঙা ভাঙা কথাও বললেন, ব্যাস তারপরেই শেষ। কি বললেন? ফেলুদা জিজ্ঞেস করল। সে এখন আর পায়ের উপর পা তুলে নেই। চেয়ারের সামনে এগিয়ে বসেছে। প্রথমে বললেন আমার নামে, তারপর কিছুক্ষণ ঠোঁট নড়ছে কিন্তু কথা নেই। শেষে অনেক কষ্টে 2বার বললেন, চাবি, চাবি, ব্যাস। ফেলুদা ভুরু কুঁচকে চেয়ে রয়েছেন মণিবাবুর দিকে। বলল, কি বলতে যাচ্ছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? প্রথম অংশ শুনে মনে হয় ওর নামে যে কৃপণ বলে অপবাদ রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন। আমার ধারণা ওর মনে একটা অনুশোচনার ভাব জেগেছিল। কিন্তু আসলে কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল, তার চাবি ওর খাটের পাশে টেবিলের দেরাজে থাকতো। বাড়িতে বড় মা
তো ঘর মাত্র ৩টে, আর একটা বাথরুম, সেটা শোবার ঘরের সঙ্গে আলাদা। আসবাবপত্র বলতে কিছুই নেই, অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজায় যে তালা ব্যবহার করতেন সেটা একরকম জার্মান তালা, তাকে তো চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। সিন্দুক আর আলমারিতে কি ছিল? আলমারির তাকে কিছু জামা কাপড় ছিল, আর দেরাজে কিছু কাগজপত্র, দরকারি কিছুই না। আর সিন্দুক ছিল একেবারে খাঁ খাঁ খালি। টাকা পয়সা? নাথিং, নট এ পাইস। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল, আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু 2 টাকা 5 টাকার নোট, ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্যে টাকা বার করে দিতেন, অন্তত চাকর অনুকূল তাই বলে। কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা, সেটা ফুরিয়ে গেছে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? মণিমোহন বাবু হেসে বললেন, তাই যদি রাখবেন তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাৎটা কোথায় হবে মশাই? এককালে রাখতেন, তবে বছর 25 আগে একটা ব্যাংকের ফেল করায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। অথচ মণিবাবুর গলা মণিবাবু গলার স্বর নামিয়ে নিলেন। আমি জানি ওর বিস্তর টাকা ছিল, মণিবাবু বললেন, এবং যেটা বাড়ি তৈরি করার পরও ছিল সেটা দুষ্প্রাপ্য বাজনার কালেকশন, তাই দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া উনি নিজের পিছনে বেশ ভালোই খরচ করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, এক একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন, মাঝে মাঝে বেরোতেন, শহরে আসতেন। কাজেই ফেলুদা পকেট থেকে একটা চারমিনার বার করে মণিমোহন বাবুকে অফার করলেন, আর দেশলাই দিয়ে মণিমোহন বাবু সিগারেটটিকে ধরিয়ে দিলেন। ভদ্রলোক বেশ ভালো করে টান দিয়ে বললেন, আচ্ছা, এতক্ষণে হয়তো আন্দাজ আপনি করেছেন কেন আপনার কাছে এসছি। এই এতগুলো টাকা সব গেল কোথায় মশাই? কোনো চাবির কথা বলেছিলেন কাকা। সে চাবি দিয়ে কোন জিনিস খুললে কি পাওয়া যাবে, সেটা কি টাকা না অন্য কিছু? যদি উইল থেকে থাকে তাহলে সেটা তো পাওয়া দরকার। উইল না থাকলে অবশ্যই টাকা নাতি পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধি অনেক তারিফ শুনেছি, আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিমোহনবাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিন সকালেই আমরা বামুনগাছি যাব। ওর বাড়ির কাছে উনি নিজেই সকাল 7টায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বুঝেছি যে ফেলুদার সঙ্গে এটা কতটা রহস্য, নতুন ধরনের রহস্য না বললেও হেঁয়ালি বলা যেতে পারে।
অন্তত গোড়াতে তাই মনে হয়েছিল। শেষে দেখলাম হেঁয়ালির চেয়েও অনেক বেশি গোলমেলে, প্যাঁচালো এবং আরও কিছু আছে। বারাসাত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুনগাছির দিকে গেছে। সেই মোড়ের মাথায় একখানা খাবারের দোকান দেখে মণিমোহনবাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল। তা না হলে আমরা 8টার মধ্যেই বামুনগাছিতে পৌঁছে যেতাম। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা 7 বিঘে জমির উপর রাধারমণ সমাদ্দারের একতলা বাড়ি। যে লোকটা এসে গেট খুলে দিল সেটা বোধহয় মালি, কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল। গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার উপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে। সেটাই বুঝলাম রাধারমণ সমাদ্দারের অস্টিন। গাড়ি থেকে নামতেই একটা শব্দ হলো। শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটা ছেলে হাতে একটা এয়ার গান নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে দেখছে। মণিমোহনবাবু তাকে বললেন, তোমার বাবা বাড়িতে আছেন? তাকে গিয়ে বলো তো মণিবাবু কলকাতা থেকে এসছেন, একবার ডাকছেন। ছেলেটি বন্দুকের ছররা ভরতে ভরতে চলে গেল। ফেলুদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে। এইখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকেন। ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন, এ বাড়িটা না যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে। প্রায় 30 বছরের পুরনো চাকর। অনুকূল এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল। আমরা 3 জন বাড়ির ভিতরে ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা। সেটাকে ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই। বাতি টাতিও নেই, কারণ একদিকে ইলেকট্রিসিটি নেই। আর আমাদের সামনে একটা দরজা রয়েছে। মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন, এই হলো সেই জার্মান তালা। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত। এর নাম হলো 8291। গোল তালা, তাতে চাবির গর্ত টত্ত নেই, আর বদলে আছে 4টে খাঁজ। প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট হুকের মতো জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়, আর দরকার হলে
যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায়। কোনোটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাঁদিকের খাঁচ থেকে শুরু করে হুকগুলো পরপর ৮, ২, ৯ আর ১ নম্বরে ঠেলে দিতেই খরাত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, বন্ধ করাটা আরো সহজ। তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বর থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা তিনজন রাধারমণ সমাদ্দারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে, কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেয়ালের গায়ে, একটা লম্বা সেলফের 3টে তাকের উপর, কিছু পূব দিকের দেয়ালের সামনে একটা লম্বা বেঞ্চির উপর, কিছু ঝুলছে দেয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের উপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের পাশে একটা ছোট টেবিল, উত্তর দিকের দেয়ালের সামনে একটা আলমারি, আর এক কোণে একটা ছোট সিন্দুক। খাটের তলায় একটা ছোট ট্রাঙ্কও চোখে পড়ল। ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল। তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভিতর থেকে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল। তারপর দেরাজ সমেত টেবিলটাকে পরীক্ষা করল। খাটের তোশকের নিচেটা দেখল, খাটের নিচে দেখল, ট্রাঙ্কের ভিতরে দেখল, তাতে একজোড়া পুরনো জুতো আর একটা ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছুই নেই। তারপর প্রত্যেকটা বাজনা আলাদা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেওয়ার মতো করে নেড়েচেড়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশে কোনো চাবির গর্ত আছে কিনা দেখে আবার ঠিক যেমনভাবে রাখা ছিল তেমনিভাবে রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেয়ালের প্রত্যেকটা জায়গা আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে তার লাগলো 15 মিনিট। তারপর আরও 7 মিনিট লাগলো আরও দুটো ঘর আর বাথরুম দেখতে। সবচেয়ে শেষে আবার রাধারমণ বাবুর ঘরে ফিরে এসে বলল, মণিমোহনবাবু, আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানলায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানলায় রাখল। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপরে লেবুর শরবত রেখে গেছে। শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? ফেলুদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করত সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি, মণিবাবু বললেন। সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম। তার মধ্যে সেতার, শরৎ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো আমি চিনি। অন্যগুলো আমি কখনোই চোখে দেখিনি। ফেলুদাও দেখছে কিনা সন্দেহ। সে মণিবাবুকে প্রশ্ন করল, সব কটা বাজনার নাম জানেন? ওই যে দেয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে ওটার নাম কি? মণিবাবু হেসে বললেন, আমি মশাই একেবারে বেসুরো, আমাকেও সব জিজ্ঞেস করলে কিন্তু ফাঁপড়ে পড়বে।
একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি ও সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম যে ইনিই হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম হলো সাধন। অবনীবাবু প্রদোষ মিত্তিদের নাম শুনেছেন জেনে ফেলুদা ছোট্ট এক পেশে হাসির সঙ্গে একটা গলা খাগড়ি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা। আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রির কথা বলেছিলেন নাকি? কই না তো। মণিবাবু অবাক। কাল একটি ভদ্রলোক এসছিলেন, এখন কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন। ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত। আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক। রাধারমন বাবুর লেখা একটা চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগে লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন। আপনার চাকরও তাকে দেখেছেন বলল। আমিও দেখেছি, কথাটা বলল সাধন। সে একটা টেবিলের উপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার উপর আস্তে আস্তে আঙুল টিপে টুং টাং করে বাজাতে লাগলো। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, হা হা হা, সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? ফেলুদা জিজ্ঞেস করল। মাঝে মাঝে খারাপ। সাধন আমাদের দিকে পিছন ফিরেই উত্তরটা দিল। খারাপ কেন? ফেলুদা আবার প্রশ্ন করল। খালি খালি সারেগামা গাইতেন বলে। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান, হেসে বলে উঠলেন অবনীবাবু। জাদু জানতেন? দাদু কি জানতেন তুমি গান গাইতে পারো? ফেলুদা জিজ্ঞেস করল। হ্যাঁ। তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না। তাহলে কি করে জানলেন? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। ফেলুদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছ? না, বাজনা শুনেছি। এই কথাটায় মণিমোহনবাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো? আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না,
আমি বাইরে ছিলাম, বাগানে বন্দুক দিয়ে নারকোল মারছিলাম। উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? মণিবাবু জিজ্ঞাসা করলেন। আর কেউ ছিল না। ফেলুদা বলল, অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিমোহন বাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়ালো। ফেলুদা বলল, তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাঁচুমাচু ভাব করে বলল, গে গে বাবু, বাবু তো ঘরের ভিতরে থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন। তোমার সামনে বাজনা বাজাননি কখনো? গে না। বাজনার আওয়াজ শুনেছ? গে তা যেন কয়েকবার, তবে কানে তো আমি ভালো শুনি না। মারা যাবার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি, যিনি কাল সকালেও এসেছিলেন? তা তা এসেছিলেন বটে, এই ঘরেই বসে কথা বললেন। প্রথমে কবে এসেছিলেন মনে আছে? এগে এগে হ্যাঁ, যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে। যেদিন মারা গেলেন? মণিবাবু চোখ বড় করে জিজ্ঞেস করলেন। এগে হ্যাঁ। অনুকূলের চোখে জল এসে গেছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছু পরেই আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু বলে ডেকে যখন সাড়া পেলাম না, তখন এনার বাড়িতে গিয়ে আমি খবর দিতে গেলুম। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আপনি, আমি ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে দেখিয়ে দিলাম। একজন ডাক্তার নিয়ে আসতেও বলে দিলাম। অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। একটা গাড়ির আওয়াজ শোনা গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা ঝুলপি, ঝাঁকড়া চুল, লম্বা গোঁফ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহন বাবুকে দেখিয়ে বললেন, আপনি এই এর সঙ্গে কথা বলুন, ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও, আই সি। আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়। উনি আমাকে এসে দেখা করতে বলেছিলেন। মণিবাবু তার কথার উপরেই বললেন, কাকার কাকার চিঠিটা আছে কি? ভদ্রলোক তার কোটের ভিতরের পকেট থেকে একটা পোস্টকার্ডের মতো বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সে চিঠি ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে রাধারমণবাবুর ভদ্রলোকের কে রবিবার 18ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছিলেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র
আমার যাহার কাছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল এভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশের টেবিলের উপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে একবার ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এইবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিমোহনবাবু করলেন। 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? সুরজিৎবাবু বললেন, কিছুদিন আগে একটা পুরনো গীতভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র রয়েছে। ওই বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণ বাবুর সম্বন্ধে জানতে পারি। এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছে প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়। আমি দুটোর জন্যে 2000 টাকা অফার করি। উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম। উনি 2 দিন ধরে ক্যাশ নিয়ে আসতে বলেছিলেন, মানে 2 দিন পরে আর কি। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। মণিবাবু বললেন, আপনি যেদিন দেখা করতে আসবেন সেদিন ওর শরীর কেমন ছিল? ভালোই তো। তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। 2-1টা কথায় সেরকম ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? মণিবাবু যথাসম্ভব ঠান্ডাভাবেই বললেন, আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই? তা হতে পারে, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা দিয়ে এসেছি। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি 2000। ভদ্রলোক পকেট থেকে মানি ব্যাগ বার করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি। আমি থাকি ওখানেই। ওখানে মিউজিক নিয়ে রিসার্চ করি। কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেয়ালের দিকে গিয়ে হুকে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামাঞ্চে, ইরানের যন্ত্র। এর নাম জানতাম কিন্তু দেখিনি কখনো, বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো, সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের উপর রাখা একটা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এটার নাম মেলোকর্ড। এটা এটা বিলিতি যন্ত্র, আগে দেখেনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচারিং হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র,
তবে আর পাওয়া যায় না বলে 1,000 অফার করেছিলাম। উনি তখন রাজি হয়েছিলেন। এগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলেছে ফেলুদা, আর বলেছে বেশ জোরের সঙ্গে। তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথাটা কোনো বইয়ে যে পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেসে শুকনো ভারী গলায় বললেন, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু। তবে উনি ঠিকই বলেছেন, এগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটমট গটমট করে বেরিয়ে চলে গেলেন। ফেলুদা দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবু খানিকটা যেন ঘটনাটা কিছুই না এই রকম একটা ভাব করে সে দেয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটা খুব সুন্দর করে বাজানো, কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলো কর্ডের যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো টুংটাং শব্দ। এই বাজনার আওয়াজ শুনেছিলে কি? ফেলুদা সাধনকে জিজ্ঞাসা করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে একতারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল, এগুলো আমি একটু বাড়িতে নিয়ে যেতে পারি কি? মণিবাবু বললেন, নিশ্চয়। আরও যদি কিছু? না, আর কিছু দরকার আমার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুরে গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। এখন এ পর্যন্ত। বাকিটা পরের অংশে বা পরের পর্বে বলতে পারেন, আমি পড়ে শোনাব। নমস্কার।